ছাত্রলীগের পক্ষ থেকে যে মিছিল, হাজার হাজার নেতাকর্মীর মিছিল নোয়াখালীতে, এর বাইরে আরো 8টি জেলাতে সম্ভবত এই ধরনের মিছিল হয়েছে, তবে নোয়াখালীটি অনেক বড় ছিল এবং পুলিশ সরে যেতে বাধ্য হয়েছে। সেই জায়গায় বেশ বড় বড় মিছিল বের হচ্ছে, এটি কিসের সিগন্যাল? আমরা তো বেশ কিছুদিন ধরে দেখছি পত্রপত্রিকায় যে আওয়ামী লীগ পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা করছে এবং জেলায় জেলায় তারা তাদের নেতৃত্ব, যারা দেশে আছেন, যারা বিদেশে আছেন তারা না, যারা দেশে আছেন তারা তাদের কর্মীদেরকে নিয়ে, সমর্থকদের নিয়ে কিছুটা মানে নিজেদের উপস্থিতি জানানোর চেষ্টা করছেন। তো নোয়াখালী মিছিলটা নিঃসন্দেহে সবচেয়ে বড় মিছিল, আমরা যত মিছিল দেখেছি এ পর্যন্ত। সাধারণত দেখা যায় যে 20-25 জন লোক ঝটিকা মিছিল করছে আর কি। 5-10 মিনিট মিছিল করার পর পুলিশের ধাওয়া খেয়ে হয়তো পালিয়ে যাচ্ছে বা কেউ কেউ গ্রেফতার হচ্ছে। তো এইটা এত বড় মিছিল ছিল যে পুলিশ এখানে হস্তক্ষেপ করেনি, কারণ পুলিশ জানে যে হস্তক্ষেপ করলে একটা সংঘর্ষ বাঁধবে এবং এই সংঘর্ষের পরিণাম কি হতে পারে সেটা হয়তো তারা চিন্তা করেই হস্তক্ষেপ করেনি। তো সেটা লক্ষণটা হচ্ছে যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ দুটো সংগঠনই আবার পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা করছে এবং রাজনীতিতে ফেরার চেষ্টা করছে, যদিও আইনগতভাবে তাদেরকে রাজনৈতিক অঙ্গন থেকে বাইরে রাখা হয়েছে, কারণ নির্বাহী আদেশের মাধ্যমে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। সেই নির্বাহী আদেশ এখনো বহাল আছে, কাজে তারা আইনগতভাবে ফিরতে পারে না, কিন্তু তারা রাজনৈতিকভাবে ফেরার চেষ্টা করছে এবং এটা একটা সরকারের উপর একটা চাপ সৃষ্টি করবে, যাতে তাদের যে সিদ্ধান্ত আওয়ামী লীগকে এবং তার অঙ্গ সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ রাখার যে সিদ্ধান্ত তারা নিয়েছে, আপাত দৃষ্টিতে তাই মনে হচ্ছে, সেই সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য একটা চাপ সৃষ্টি করবে। কারণ দেখেন, এত বড় একটা রাজনৈতিক দলকে যদি আপনি বেশি দিন রাজনৈতিক কার্যক্রম থেকে বাইরে রাখেন, তাহলে একটা অস্থিতিশীলতা, একটা সংঘাতের পটভূমি আস্তে আস্তে তৈরি হবে এবং এই পটভূমি যাতে সংঘাতের দিকে, এই ঘটনা, এই পরিস্থিতি যাতে সংঘাতের দিকে না যায়, সেজন্য সরকারকে আগেই ব্যবস্থা নিতে হবে। এবং ব্যবস্থাটা কি হতে পারে? হয় দমন নীতি, সেটা কিন্তু আরো বেশি সংঘাতের সম্ভাবনা সৃষ্টি করবে, না হয় তাদের এই দমন নীতি থেকে সরে আসে এবং আওয়ামী লীগের সাথে একটা সমঝোতা করে তাদেরকে রাজনীতিতে ফিরে আনা। সো এখন এটা সরকারের উপর নির্ভর করবে, বলটা সরকারের কোর্টে। আওয়ামী লীগ পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছে যে তারা রাজনীতিতে ফিরতে চায় এবং ফেরার জন্য তারা ধীরে ধীরে তাদের প্রকাশ্যে কার্যক্রম চালাতে থাকবে বিভিন্ন জেলায়। এখন এটা সরকারের ব্যাপার, তারা সিদ্ধান্ত নেবে যে তারা কতদূর কি করবে এবং তাদের সিদ্ধান্তের উপর নির্ভর করবে যে বিএনপির যে 5 বছর শাসনামল, সেটা কতটা শান্তিপূর্ণ হবে, কতটা স্থিতিশীল হবে বা হবে না। এখন অনেকে তো বলছেন যে যেহেতু এটি আইনে পরিণত করা হয়েছে, নির্বাহী আদেশের মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম যে নিষিদ্ধ করা হয়েছিল সেটি আইনের রূপ দেওয়া হয়েছে এবং অনেকেরই বলার চেষ্টা করছেন যে এটি হয়তো আওয়ামী লীগের জন্য সুযোগ, যে কেউ একজন আওয়ামী লীগের হয়ে উচ্চ আদালতে যাবে, চ্যালেঞ্জ করবে, উচ্চ আদালত হয়তো এই আইনটিকে অবৈধ ঘোষণা করতে পারে, আওয়ামী লীগ বৈধ হয়ে ফিরে আসার সুযোগ পাবে। সেদিক থেকে আপনি যেমন বলছেন যে এটি সরকারের কোর্টে বল, ওই হিসেবে অনেকে বলছেন এখন আদালতের কোর্টে বলটি ছেড়ে দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান। এরকমটি ভাবার কোনো যৌক্তিকতা আছে কিনা? এখন বাংলাদেশে অনেক সময় এটা হয় যে রাজনীতিকরা তাদের যে রাজনৈতিক সিদ্ধান্ত, সেটা তারা কোর্টের মাধ্যমে হাসিল করে আর কি। যেমন বলতে পারেন যে কোর্টের ঘাড়ে বন্দুক রেখে ফায়ার করে। যেমন ধরুন, তত্ত্বাবধায়ক সরকার বাতিলের যে সিদ্ধান্ত শেখ হাসিনা নিয়েছিলেন, সেটা তিনি বললেন যে কোর্ট এটাকে অবৈধ ঘোষণা করেছে। তিনি কোর্টের মাধ্যমে এই কাজটা করলেন, কারণ কোর্ট হয়ে গেল, আদালতের রায় হয়ে গেল একটা অজুহাত। যদিও আমরা জানি যে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা হচ্ছে একটা রাজনৈতিক ব্যবস্থা, এটা রাজনৈতিক সিদ্ধান্ত, এটা আদালতের সিদ্ধান্ত না, এটা রাজনীতিকরা নিবে সিদ্ধান্ত। তো এখন এটা হতে পারে যে এখন আবার আদালতের কাছে যেতে হবে কেন? নির্বাহী আদেশটা সরকার করেছে, আদালত করেনি। আইনটা সরকার করেছে, আইন যে অর্ডিন্যান্সটা ইউনিট সরকারের যে অধ্যাদেশ, সেটা ইউনিট সরকার করেছে, সেই অধ্যাদেশটাকে অ্যাপ্রুভ করেছে সংসদ। পুরো প্রক্রিয়াটাই রাজনৈতিক, এখানে কোনো আদালতের কোনো ভূমিকাই নেই। কাজে আওয়ামী লীগের জিনিসটাকে রাজনৈতিক ভাবেই চ্যালেঞ্জ করতে হবে, কোর্টে গেলে হবে না। কারণ কোর্ট হয়তো বলতে পারে যে হ্যাঁ, এরকম আইন করাই যেতে পারে, বাংলাদেশ সংবিধানে এই ধারায় এই ধরনের আইন করাই যেতে পারে, তখন আওয়ামী লীগের কি অবস্থা হবে? কিন্তু বিপজ্জনক।
রিট খারিজ করে দেয় তখন তো আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর আরো বিপদ। আরো ভয়ঙ্কর হয়ে যাবে। সেই জন্য আওয়ামী লীগকে আসলে, কারণ পুরো জিনিসটাই হচ্ছে একটা রাজনৈতিক প্রক্রিয়া, এখানে আদালতের কোনো ভূমিকাই ছিল না। কাজে আওয়ামী লীগের পক্ষে মানে জন্য আদালতে যাওয়া হবে একটু আমার কাছে রিস্কি, এবং এটা হবে একটু হঠকারী সিদ্ধান্ত। এটা রাজনীতির ব্যাপার, এটা আপনাকে রাজনৈতিক ভাবেই সব মানে ফেসলা করতে হবে, হয় আন্দোলন করে নয় আলোচনা করে, অথবা আন্দোলন আলোচনা দুটো একসাথেই হতে পারে। এটা এখন বিএনপি সরকার কতটুকু কোন জিনিসটা আমলে নেবে সেটাই হলো প্রশ্ন। কিন্তু আপনার মন্তব্য হচ্ছে মানে আমার যদি বোঝা ভুল না হয়ে থাকে যে দীর্ঘদিন যদি এই অবস্থাটি থাকে, আওয়ামী লীগ রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে রাখা হয়, তাহলে তারা যেভাবে আস্তে আস্তে প্রকাশ্যে আসছে একসময় ফুসে উঠতে পারে এবং দেশ সংঘাতের দিকে যেতে পারে। আমার মনে হয় যদি এই আওয়ামী লীগ যত মানে প্রকাশ্যে তার কার্যক্রম চালানোর চেষ্টা করবে, যদি পুলিশের আহ, জবাব যদি নিপীড়নমূলক হয় এবং নিপীড়নের মাত্রা কখনো কমে না, তখন বাড়তে থাকে, যদি নিপীড়নের মাত্রা বাড়তে থাকে, আমি এটা অতীতে দেখেছি। এই শেখ হাসিনার আমলেও দেখলাম, যখন নিপীড়নের মাত্রা বাড়তে থাকে তখন আন্দোলনকারীদের থেকে ভায়োলেন্সের মাত্রা বাড়তে থাকে। কাজে এই সাইকেলটা আমরা আগে দেখেছি, বাংলাদেশে এই প্রথম হবে না। কাজেই বিএনপি সরকার বলতে পারে না যে আমরা জানতাম না, অবশ্যই তারা জানে যে কি করলে কি হয় বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে। এবং তারা যদি মনে করে যে আওয়ামী লীগের জনসমর্থন নেই, আওয়ামী লীগ দুর্বল, সেজন্য আমি তাকে একেবারে পিটায় মাটির সাথে মিশিয়ে দিব, তাহলে তারা খুব একটা ভুল করবে। কারণ তারা মাটির সাথে মিশে ছিল, এখন মাটি থেকে তারা উঠছে আস্তে আস্তে। এখন যদি তারা মনে করে যে আবার তাদেরকে পিটিয়ে মাটির সাথে মিশিয়ে দেবে, তাহলে আমার মনে হয় যে সেই পরিস্থিতি আর নেই। 2024 সালে যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি আর নেই, এবং সেই ধরনের পরিস্থিতিও আপনি মানে হুট করে চাইলেই সৃষ্টি করতে পারবেন না। কাজে আওয়ামী লীগকে আপনি দমন করার একটা নীতি হাতে নিতে পারেন, কিন্তু সেটার পরিণাম দীর্ঘমেয়াদে বলবো না, আমি বলবো মধ্যমেয়াদেই এটা মানে সুখকর হবে না, কারোর জন্য সুখকর হবে না। মির্জা ফখরুল ইসলামের আরেকটি মন্তব্য আপনার সামনে তুলে ধরতে চাই, এই আলোচনার সাথে এটি রিলেভেন্ট। সেটা হচ্ছে তিনি বলেছেন যে আমরা সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, জনগণের সামনে তাদের যেতে দিতে চাই, নির্বিঘ্নে তারা তাদের যাতে বক্তব্য দিতে পারে সেটা চাই, এর মধ্যে জনগণ ঠিক করবেন তারা কাকে চান। বিগত স্বৈরাচারী সরকারের পতন এটা প্রমাণ করেছে, ধমকিয়ে বা পিটিয়ে ক্ষমতায় টিকে থাকা যায় না, ক্ষমতায় টিকে থাকতে হলে ভালো কাজের মধ্য দিয়ে জনগণের আস্থা অর্জন করতে হবে। এই কথার মধ্যে যে কোনো ধরনের গ্রিন সিগন্যাল কি পেতে পারি আমরা আওয়ামী লীগের ক্ষেত্রে, নাকি একেও বলার জন্য রাজনৈতিক একটি বক্তব্য? আহ, এই কথাটা শুনে মনে হয় যে তিনি এটা আওয়ামী লীগকে উল্লেখ করেই বলছেন বা লক্ষ্য করেই বলছেন, কারণ বাংলাদেশে রাজনীতি করতে পারছে না, এটা তো আর জামাত ইসলামী বা এনসিপি বা গণসংহতি আন্দোলন বা অন্যান্য যা ছোটখাটো দল আছে তাদের লক্ষ্য করে তো বলছেন না, কারণ তারা তো রাজনীতি করছেই, কেউ কেউ মানে সংসদে আছেন, কেউ কেউ সরকারেও আছেন। কাজে আওয়ামী লীগ হচ্ছে এবং তার সংগঠন ছাত্র সংগঠন, এরা হচ্ছেন একমাত্র সংগঠন যাদের কার্যক্রম নিষিদ্ধ। কাজেই তিনি যদি বলেন যে সবাই অংশগ্রহণ করতে পারুক সেটাই তিনি চান, তাহলে তিনি তাদের কথাই বলছেন, এবং তিনি ওই কথা বলছেন যে সংঘাতে তিনি চান না। তার মানে তারা আশঙ্কা করছেন যে আওয়ামী লীগকে মানে একটা বড় দলকে, আমরা ধরে নিলাম যে আওয়ামী লীগের নামটা বাদ দেই, তিনি কোনো কারণ নাম বলেননি, আমরা ধরে নিচ্ছি যে একটা দল বা সংগঠনকে যদি এই রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে রাখা হয় তাহলে সংহতার একটা আশঙ্কা থাকে। তাই তারা নিজেরাই স্বীকার করছেন সেটা, তারা নিজেই সেটা জানেন, তারা তো অভিজ্ঞ রাজনীতিক, তারা তো দেখেছেন, তারা নিজেরাও করেছেন ঘটনা। হ্যাঁ, সংঘাত কি করে করতে হয় সেটাও তারা জানেন, সংঘাতের পরিণাম কি হয় সেটাও তারা জানেন, সবই তারা জানেন। কাজে তাদের কাছ থেকে আমরা মানে আশা করতে পারি যে তারা এটা একটা বিচক্ষণ সিদ্ধান্ত নেবেন। এবং তিনি যেটা বলছেন তার অর্থ আমি এটা ধরে নিতে পারি যে তারা চিন্তা করছেন আওয়ামী লীগকে ফিরিয়ে আনা, কিন্তু প্রক্রিয়াটা কি হবে এবং আওয়ামী লীগের কাছ থেকে তারা কি ধরনের ওয়াদা দাবি করবেন বা আদায় করতে পারবেন সেটা হয়তো আলোচনার ব্যাপার। এখন আলোচনাটা কিভাবে হবে, কে কার মধ্যস্থতা হবে সেটা তো আমরা জানি না, কারণ আওয়ামী লীগের মানে শীর্ষ নেতৃত্ব দেশের বাইরে, কিন্তু দেশের ভেতরে এখনো তাদের নেতা কর্মীদের বৃহৎ অংশ এখনো দেশের ভেতরে, তারা পালিয়ে যায়নি, তারা দেশের মাঝেই আছে। কিন্তু মানে শীর্ষ নেতা আপনি হাসিনা থেকে শুরু করে অন্যান্য যেসব প্রাক্তন মন্ত্রী এবং কেন্দ্রীয় কমিটির সদস্য, তারা বেশিরভাগই দেশের বাইরে। হয়তো তাদের মানে কার সাথে আলোচনা হবে সেটা এটা হচ্ছে বিএনপির ব্যাপার, কিন্তু তারা যদি আওয়ামী লীগের একটা ভিন্ন নেতৃত্ব সৃষ্টি করতে চায়, তথাকথিত রিফাইন্ড আওয়ামী লীগ, তাহলে সেটা কাজ করবে না। কারণ আওয়ামী লীগের গ্রাসরুটস তৃণমূল পর্যায়ে নেতা কর্মীরা কিন্তু
এই মুহূর্তে হাসিনা নেতৃত্ব ছাড়া কারো নেতৃত্ব মানবে না, যদি না হাসিনা নিজেই নতুন নেতাকে মানে নিয়োগ করেন বা তার আশীর্বাদে নতুন নেতা নিয়োগ প্রাপ্ত হয়। এছাড়া কিন্তু এইসব রিফাইন্ড আওয়ামী লীগ এভাবে কাজ করবে না। কাজে হ্যাঁ, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথায় মানে একটা ইতিবাচক দিক হচ্ছে এটা যে তারা উপলব্ধি করছেন যে সব মানে বড় বড় দলকে বাইরে রেখে রাজনৈতিক প্রক্রিয়া চালানো ঝুঁকিপূর্ণ, এখানে সংঘাত অস্থিতিশীলতার সম্ভাবনা আছে। তো হয়তো তারা একটা 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 সমঝোতা আলোচনার দিকে আগাচ্ছেন, এটা হতে পারে সেই ইঙ্গিত। আহ, একটু অন্য বিষয়ে যাই, যদিও 24 আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত অবশ্যই। সেটা হচ্ছে যে আওয়ামী লীগের পক্ষ থেকে মাঝখানে চিঠি দেওয়া হলো, আপনি তো খুব ভালো করে জানেন, সেটি হচ্ছে জাউটি স্ট্রিট, যেটি বিশ্বের অন্যতম স্বনামধন্য আইনি প্রতিষ্ঠান, তাদের মাধ্যমে জাতিসংঘের আহ মানবাধিকার বিষয়ক যে কমিশন, সেখানে একটি চিঠি দেওয়া হলো যে 24 আন্দোলনে জাতিসংঘ যেটি বলেছিল যে 15 আগস্ট পর্যন্ত, 2024 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত নিহত হয়েছে 1400 জন। তো এই সংখ্যাটি কাল্পনিক কিংবা অতিরঞ্জিত, এটি উল্লেখ করে সংশোধনের দাবি জানিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে, শেখ হাসিনার পক্ষ হয়ে একটি চিঠি দেওয়া হয়েছিল, সেটি জাতিসংঘের পক্ষ থেকে মোটামুটি প্রত্যাহার করে দেওয়া হয়েছে, যদিও মানবাধিকার বিষয়ক হাই কমিশন কোনো মন্তব্য এখনো করেনি। আপনার কি মনে হয় যে এই চিঠির মাধ্যমে খুব বেশি উপকৃত আওয়ামী লীগ হয়েছে? আর যদি সত্যি সত্যি ফাইনালি মানবাধিকার বিষয়ক হাই কমিশন এটি বাতিল করে খারিজ করে দেয় বা কোনো ইম্পর্টেন্স না দেয়, সেক্ষেত্রে কি দাঁড়ালো? এর মধ্যে যে কোনো লাভ কি হলো আওয়ামী লীগের? লাভ হচ্ছে কি, এটা এটা হচ্ছে যে আওয়ামী লীগের এখন করণীয় কি, তারা তো দেশের ভেতরে সেইভাবে রাজনীতি করতে পারছে না। তো তারা চেষ্টা করছে যে আন্তর্জাতিক পরিসরে বিভিন্ন সভা সেমিনার করে, বিভিন্ন ডিপ্লোম্যাটিক চ্যানেল দিয়ে এবং আইনগত চ্যানেল দিয়ে তাদের বক্তব্য মানে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে আসা, এটাই। এখন এটা জাতিসংঘ খারিজ করলো কি করলো না সেটা হচ্ছে পরের কথা। মূল কথা হচ্ছে যে তারা এই এই ধরনের চিঠি তারা পাঠাবে এবং এটা জাতিসংঘকে পাঠিয়েছে, এটা আরো অন্যান্য জায়গায় পাঠাবে এবং বিভিন্ন এবং ডাউটি স্ট্রিটের কাজই হচ্ছে এইসব আন্তর্জাতিক যে প্রতিষ্ঠান আছে তাদের কাছে আওয়ামী লীগের বক্তব্য বা ক্ষমতাচ্যুত যে সরকার বাংলাদেশে শেখ হাসিনা সরকার, তাদের বক্তব্য 2024 সালের ব্যাপারে এগুলো তুলে ধরা। কারণ যেহেতু সারা বিশ্বে এই কথাটা এখন প্রতিষ্ঠিত যে 2024 সালে এখানে ব্যাপক হত্যাকাণ্ড হয়েছে, সেই জন্য সরকার দায়ী। শেখ হাসিনার সরকার একটা অথরিটারিয়ান সরকার ছিল, দেশে মানবাধিকার ব্যাপকভাবে লঙ্ঘিত হয়েছে। কাজে এখন শেখ হাসিনাকে নিজের মানে আত্মপক্ষ সমর্থন করার জন্য এইসব প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক মিডিয়াতে তার বক্তব্য তুলে ধরার একটা মানে কাজ তিনি করছেন, কারণ তাকে এটা করতে হবে। এবং আপনার মনে রাখতে হবে যে ডক্টর ইউনূসের একটা জিনিস ছিল, তিনি আন্তর্জাতিক পরিসরে বিশেষ করে পশ্চিমা বিশ্বে তিনি কিন্তু বিশেষভাবে প্রশংসিত ব্যক্তি ছিলেন এবং অ্যাডমায়ার্ড একজন ব্যক্তি ছিলেন। কাজে তিনি যখন গিয়ে বিভিন্ন রাজধানীতে গিয়ে বলেছেন যে বাংলাদেশ এই হচ্ছে সেই হচ্ছে, হ্যাঁ কোটি কোটি ডলার পাচার হয়েছে, হাজার হাজার লোক মারা গেছে, তারা তাকে বিশ্বাস করেছে। যদিও এখন ইউনূসের দাম অত বেশি নেই পশ্চিমা বিশ্বে, এমনকি পশ্চিমা বিশ্ব দেখা যায় যে তিনি যাচ্ছেন কিন্তু কোনো বড় নেতা তার সাথে দেখা করছেন না এখন পর্যন্ত। সে ছোটখাটো এমপি টেমপি তার সাথে দেখা করছেন, কিন্তু তার একটা মানে তার কথার একটা মূল্য পশ্চিমা বিশ্বে সবসময় ছিল। কাজে হাসিনাকে এখন চেষ্টা করতে হবে এই ডাউটি স্ট্রিটের আইনজীবীদের মাধ্যমে তার কথাটা চ্যালেঞ্জ করা এবং আওয়ামী লীগের বক্তব্যটা তুলে ধরা। তো এইটি তারা করছে, হয়তো খারিজ হবে সব জায়গাতেই, কেউ আমলে নেবে না, কিন্তু অ্যাটলিস্ট কথাগুলো বলা হয়েছে তাদেরকে, ইটস অন রেকর্ড, তাদের তাদের মানে নথিতে থাকবে এটা। একবারে ভিন্ন একটা বিষয় এবং অবশ্যই খুবই স্পর্শকাতর এই বিষয়টি প্রশ্ন করে আমরা অনুষ্ঠানটি শেষ করবো আপনার উত্তরটি নিয়ে। সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী লাল ফোন সচিবালয়, তার যে কার্যালয়, সেটি বিচ্ছিন্ন করা ছিল দীর্ঘ 7 ঘন্টা এবং সেটি নিয়ে আমরা দেখলাম যে কোনো কোনো পত্রিকায় গুরুত্ব দেওয়া হয়েছে, অনেক জায়গায় নিউজে হয়নি, কিন্তু বিষয়টা তো স্পর্শকাতর এবং পরবর্তীতে এর কোনো কুল কিনারা খুঁজে পাওয়া যাচ্ছিল না যারা তদন্তে নেমেছিলেন, যারা চুরি করেছিল। আমার কথা হচ্ছে যে তামার তার চুরি করার জন্য প্রধানমন্ত্রী রেড ফোনে তার চুরি করতে হবে কেন? এতটা রিস্ক নিয়ে সব ফোনই তো তার মানে তামার তার।
সেখানে এই ধরনের একটি প্রতিবেদন দেওয়া বা মন্তব্য করা অনুসন্ধানী যে দল, তদন্তকারী দল, আপনার কি মনে হয় যে এখানে বিশেষ কিছু রয়েছে নাকি হতে পারে তারা যা বলছেন? তার চুরিটা আমার কাছে জজ মিয়া গল্পের মতো মনে হচ্ছে, কারণ এটা কেউ যদি তার চুরি করতে চায়, সে প্রধানমন্ত্রী লাল টেলিফোনে তার চুরি করবে, এটা আমার কাছে এটা এটা এক অবিশ্বাস্য একটা ব্যাপার। কারণ প্রধানমন্ত্রীর অফিসটাই সংরক্ষিত থাকার কথা, উনি অফিসে থাকুক আর না থাকুক, কারণ অফিসে তিনি না থাকলেও ওখানে নিশ্চয়ই অনেক ফাইলপত্র আছে, ডকুমেন্টস আছে যেগুলো স্পর্শকাতর। কাজে ওটা যে একেবারে অফিস অরক্ষিত থাকবে এবং যে কেউ ওখানে ঢুকে তারপর তার কেটে নিয়ে চলে যাবে, এটা আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় এটা এক ধরনের সাবোটাজ হতে পারে। কারণ না হলে প্রধানমন্ত্রী, আপনি যেটা বলছেন তামার তার, এটা ফাইবার অপটিকও না। ফাইবার অপটিক তার হলে তা বুঝতাম যে এটার একটা মূল্য আছে। তামার তারের কি মূল্য আছে আজকাল? হ্যাঁ, কয় টাকায় আপনি বিক্রি করতে পারবেন? তাও ওরা প্রধানমন্ত্রীর লাল তালা থেকে। প্রধানমন্ত্রীর অফিসে আর কোনো টেলিফোন নাই যেখান থেকে আপনি তার চুরি করতে পারেন, নাকি তার সব টেলিফোনে তার অলরেডি চুরি হয়ে গেছে? সেটাও তো বলা হচ্ছে না। তো এটা কি মানে একটা হতে পারে সাবোটাজ, আর একটা হতে পারে কেউ বাহাদুরি করছে, বাহাদুরি করে কাউকে দেখাচ্ছে, দেখ আমি মানে প্রধানমন্ত্রীর টেলিফোনের তার নিয়ে আইলাম। এটাকে ফাজলামি হতে পারে, মানে একদিকে এটা ষড়যন্ত্র হতে পারে, যেটা খুবই সাংঘাতিক ব্যাপার, অন্যদিকে সেটা একটা পিওর ফাজলামি হতে পারে। তবে এই প্রশ্নটা আসতেই হবে যে তার প্রধানমন্ত্রীর দপ্তর কি এতই অরক্ষিত যে একজন ঢুকে তার কেটে তার পকেটে নিয়ে চলে যেতে পারবে? ওই তার তো আপনি পকেটে ঢোকাতে পারবেন না, কারণ তার তো আপনার মানে পকেটে ঢুকানোর মতো তার না, কিছুদিন হাতে করে বা কোনো ব্যাগে করে নিয়ে যেতে হবে, এবং কেউ তাকে থামানো না, চেক করলো না, এতই সহজ। আর এই লোক নাকি প্রধানমন্ত্রী দপ্তরের একজন কর্মচারী, তার সিকিউরিটি ক্লিয়ারেন্স কতটুকু যে সে প্রধানমন্ত্রী অফিসে ঢুকবে? এটা হয়তো তার মানে প্রধানমন্ত্রী দপ্তরের ভেতরের নিরাপত্তাটা নিয়ে এসএসএফ বা যারা আর কি এগুলো দেখেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা, তাদেরকে একটু ভাবতে হবে।